হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2019 সালের পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা হয়েছিল তার শিফট 2 তে যে 30টা কোয়েশ্চেন এসেছিল সেটা আমি তোমাদের ইন ডিটেলে ব্রেকআপ সহ আলোচনা করব। অর্থাৎ কোন প্রশ্নটা কোন টপিক থেকে এসেছিল সেটা আমি তোমাদের ইন ডিটেলে ব্যাখ্যা সহ বলে দেব, যাতে তোমরা বুঝতে পারো যে কোন কোন টপিক থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। এটাও একটা পেড ব্যাচের ক্লাস। আগের ক্লাসে যেটা শিফট 1 দিয়েছিলাম সেটাও একটা পেড ব্যাচেরই ক্লাস ছিল। তাই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপটাকে টার্গেট করছো যে এই চাকরিটা তোমাদের পেতেই হবে, তাদেরকে আমি বলবো, আমি ইংলিশ স্পেশাল প্রিলিমস ব্যাচ অলরেডি 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে। দুটো ক্লাস সবেমাত্র হয়েছে। তাই তোমরা যারা এখনো ভাবছো যে ওই ব্যাচে জয়েন করবে কিনা, তারা কিন্তু অবশ্যই ওই ব্যাচটাতে জয়েন করে যাও। কারণ ওয়েস্ট বেঙ্গলের ওই ব্যাচটা হচ্ছে ইংলিশের সব থেকে বেস্ট ব্যাচ, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোমরা এটা জানো, যদি তুমি ইংলিশে ভালো স্কোর করতে না পারো, সে প্রিলিমস হোক বা মেন্স, তুমি কিন্তু কখনোই পিএসসি ক্লার্কশিপের চাকরিটা পাবে না। তাই তোমাদের যাদের টার্গেট পিএসসি ক্লার্কশিপ চাকরি পেতেই হবে, তোমরা অবশ্যই কিন্তু ওই ব্যাচে যুক্ত হয়ে যাও। সবেমাত্র দুটো ক্লাস হয়েছে। আমরা কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স সমস্তটাই ওখানে কভার করব। আর এইটাও কিন্তু একটা পেড ব্যাচেরই ক্লাস। আমি তোমাদেরকে ওটাকে এই ভিডিওতে মার্জ করে দিচ্ছি, তোমরা দেখে নাও যে কিরকম ভাবে আমি ইন ডিটেলে ব্যাখ্যা সহ আমার স্টুডেন্টদেরকে ওখানে বোঝাচ্ছি যে কোন টপিক থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। কারণ যদি তুমি কোনো চাকরির পরীক্ষায় সফল হতে চাও, তোমার কিন্তু যে আইডিয়া, সেই আইডিয়াস গুলো একদম ক্লিয়ার থাকা উচিত, কোনো রকম দ্বিধা থাকা উচিত নয়। এবং যদি আমি তোমাকে এই ব্রেকআপ সহ যে ক্লাসটা আমি তোমাকে করিয়ে দিচ্ছি, তোমরা দেখবে এই ক্লাসটা দেখার পর এবং আগের ক্লাসটা দেখার পর তোমাদের একটা স্পষ্ট ধারণা ক্লিয়ার হয়ে গেছে যে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হয় বা কোন টপিক থেকে প্রশ্ন আসে, পুরোটাই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমরা দেখে নাও ক্লাসটা এবং অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে? fill in the blank with an appropriate preposition from the list below। অর্থাৎ কি বলেছে এখানে? আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কিন্তু এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নয়। কেন সেটা আমি কোয়েশ্চেনটা করাতে করাতে বলে দিচ্ছি। দ্য ক্যাট sneaked in and sat dash the little girl। স্নিক মানে কি? ওই চুপি চুপি আসা। তাহলে বিড়ালটা চুপি চুপি এলো এবং স্যাট কোথা থেকে এসেছে? সিট, স্যাট, স্যাট। তাহলে স্যাট বসে পড়েছিল কোথায়? ড্যাশ দ্য লিটিল গার্ল, ওই ছোট্ট মেয়েটার কোথায়? আন্ডার, বিসাইডস, ইনটু, বিসাইড। এটা তোমাদের দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কিন্তু এটা হচ্ছে একটা কনসেপচুয়াল প্রেপোজিশন। কেন? যখন আমি এই ক্লাসগুলো করাবো তোমরা বুঝতে পারবে। তাহলে এটা একটা কনসেপচুয়াল প্রেপোজিশনের কনসেপ্ট। তাহলে কি? বেড়ালটা ছোট্ট মেয়েটার কোথায় বসেছিল? পাশে বসেছিল। তাহলে বিসাইড মানে হচ্ছে পাশে। আবার একটা এখানে আছে বিসাইডস, এটা মানে কি? একটা বাড়তি। এর কনসেপ্টও আমরা যখন ক্লাসে আসবো সব কনসেপ্ট আমরা করব। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কনসেপচুয়াল প্রেপোজিশন। নেক্সট 2, কমপ্লিট দ্য ইডিয়ম। তাহলে ইডিয়মটাকে আমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আকারে রয়েছে। আগের ক্লাসে আমরা এরকম ভাবে করেছি। তাহলে হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড। তাহলে একটা ইডিয়ম আছে হেভেন অ্যান্ড আর্থ। তার মানে কি? হেভেন অ্যান্ড আর্থ এর মানেটা কি? ইউ ট্রাই অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান ডু ইট। তার মানে কোনো কিছু পাওয়ার জন্য তুমি সব রকম প্রচেষ্টা করেছো। তাহলে এখানে কি? ইউ মুভড হেভেন অ্যান্ড আর্থ, তুমি সব রকম প্রচেষ্টা করেছো টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড, তার যে বন্ধু তার বেল পাওয়ার জন্য, অর্থাৎ তাকে জেলে ধরা আছে সেই বেল পাওয়ার জন্য তুমি সব রকম চেষ্টা করেছো। কিন্তু এখানে একটা জিনিস আমাদের কনফিউশন হয়। ধরো আমরা হেভেন অ্যান্ড আর্থ, তার মানে কি আমরা স্বর্গে গেছি, আমরা পৃথিবীতে এসেছি। এই যে ইডিয়মস বা ফ্রেজ গুলো আছে,
যদি তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এ যাও, কোনোদিনও সঠিক অর্থ তুমি পাবে না। এর মিনিং গুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, মনে থাকে যেন। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা একটা ইডিয়ম থেকে নেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু ইডিয়ম গুলো আগের বছর কিন্তু ইডিয়মস থেকে ডাইরেক্ট মিনিং দেয়নি। এই বছর কিন্তু সম্ভাবনা রয়েছে ইডিয়মস থেকে মিনিং দেবে। অর্থাৎ এই যে হেভেন অ্যান্ড আর্থ, এখানে যেমন এই আর্থটাকে বলতে বলেছে, এই বছরে কি থাকবে? হেভেন অ্যান্ড আর্থ এটা দেওয়া থাকবে, বলবে এর একটা সিনোনিম তুমি বের করো। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়ে প্রস্তুত থাকতে হবে। নেক্সট 3, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, এখানে আমাদের একটা এরর কারেকশন দিয়েছে। তাহলে এখানে আমাদের যে এরর কারেকশনটা দিয়েছে, সব কটাতেই কি আছে? একটাতে দা বিহেভিয়ার আছে, একটা বিহেভিয়ার আছে, বিহেভিয়ার্স আছে, বিহেভিয়ার্স আছে, একটাতে ওয়্যার আছে, দুটোতে ওয়াজ আছে, আর একটাতে ওয়্যার আছে। এখানে আমাদের যে কনসেপ্টটা মনে রাখতে হবে, এটা তোমরা জানবে, এই যে এরর কারেকশনটা নেওয়া হয়েছে, এটা একটা নাউনের কনসেপ্ট থেকে এরর কারেকশন নেওয়া হয়েছে। এই যে বিহেভিয়ার, এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, এবং এই নাউনটা কি? আনকাউন্টেবল। অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি না? প্লুরাল করতে পারি না। যেমন বিহেভিয়ার, বিহেভিয়ার মানে আমরা সবাই জানি অভ্যাস, এটাকে আমরা কি করতে পারি না? বিহেভিয়ার্স এরকম করতে পারি না। তাহলে বিহেভিয়ার যদি একটা সিঙ্গুলার নাউন হয়, তার সাথে অবশ্যই ভার্ব কি যাবে? ওয়াজ যাবে। তাহলে এটাকে আমাদের দু ধরনের কনসেপ্টে মনে রাখতে হবে। যখন আমি এইরকম এরর কারেকশনের ক্লাস করাবো, তোমাদের সব কনসেপ্ট বলে দেবো, জাস্ট জেনে রাখো এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্লাস কোথা থেকে নেওয়া হয়েছে? নাউন অ্যান্ড এরর কারেকশন। কারণ এই ওয়ার্ডটার উপরে ভিত্তি করে আমাদের পুরো এরর কারেকশনটা দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? নেক্সট 4 কি বলছে? অ্যাক্টিভ টু প্যাসিভ। আমাদের ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাহলে দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স। শিক্ষক রনিকে ম্যাথামেটিক্স বা অঙ্ক পড়িয়েছিল ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য। তাহলে এই টিচ, সেখান থেকে এসছে টট। কোন টেন্স? এটা আমাদের পাস্ট সিম্পল। তাহলে এই যে ভয়েস চেঞ্জটা আমাদের করতে দিয়েছে, কোন টেন্স থেকে করতে দিয়েছে? পাস্ট সিম্পল থেকে করতে দিয়েছে। তাহলে যদি পাস্ট সিম্পল থেকে করতে দেয়, আমাদের অপশন সি হওয়া উচিত সঠিক। রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স। কারণ এখানে যে অবজেক্ট ছিল সে সাবজেক্ট হয়ে গেল, পাস্ট সিম্পলের জন্য ওয়াজ অক্সিলারি, ভার্বের থার্ড ফর্ম। এগুলো যখন আমরা ভয়েস চেঞ্জে আসবো, ইন ডিটেলে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। এখন তোমরা জেনে নাও কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছিল। 5, আবারও একটা ভয়েস চেঞ্জ, আবারও বলেছে অ্যাক্টিভ টু প্যাসিভ। কোন টেন্স থেকে নেওয়া হয়েছে আমাদের দেখতে হবে। দ্য সোসাইটি উইল হেল্প। সমাজ কি করবে বা সোসাইটিটা কি করবে? উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন। গরিব শিশুদেরকে সাহায্য করবে উইথ মানি, টাকা দিয়ে। তাহলে এটা আমাদের কোন টেন্স থেকে নেওয়া হয়েছে? এটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের যখন ভয়েস চেঞ্জ করতে হবে, যখন আমরা ভয়েস চেঞ্জ শিখবো, তখন আমরা কি করব? প্রত্যেকটা টেন্সকে ধরে ধরে শিখতে হবে, কারণ প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করার নিয়ম আলাদা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কোন টেন্স থেকে নেওয়া হয়েছে? ফিউচার ইনডিফিনিট। সঠিক উত্তর কি? অপশন এ। এখানে আমি আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ ব্যাখ্যা আমরা কখন করব? যখন আমরা টপিকগুলোকে শিখবো। তাহলে ভয়েস চেঞ্জ আমাদের ভালো করে শিখে রাখতে হবে, কারণ আগের শিফটে মনে হচ্ছে একটা ছিল, এই শিফটে অলরেডি দুটো এসে গেছে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। এই যে অপশন চারটে দেওয়া আছে, ওখান থেকে আমাদের সঠিক যে ভার্বের ফর্মটা সেটাকে বের করতে হবে। কি বলেছে? হ্যাভ ইউ হার্ড? তুমি কি শুনেছো? দ্যাট যে মিস্টার বাসু বলে কোনো ব্যক্তি ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি।
এক্সিকিউটিভ কমিটির কিছু একটা এই মিস্টার বাসু হয়েছেন, সেটা তুমি কি শুনেছো? তাহলে দেখো এখানে কি কি অপশন রয়েছে। হ্যাড বিং অ্যাপয়েন্টেড, ওয়্যার অ্যাপয়েন্টেড, ওয়াজ বিন অ্যাপয়েন্টেড, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। তাহলে এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলেও আমাদের টপিক কোথা থেকে এসছে? ভয়েস চেঞ্জ। এবং এটা কোন ফর্মে আমাদের উত্তর করতে হবে? প্যাসিভ ফর্ম। কেন? কারণ মিস্টার বাসু, তাকে কি করা হয়েছে? এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এ কিন্তু নিজে থেকে হয়নি। তাহলে এখানে মিস্টার বাসু যে সাবজেক্টটা আমরা এখানে ব্যবহার করেছি, উনি কিন্তু এখানে কোনো অ্যাকশন করছেন না। তাই আমাদের সেন্টেন্সের যে ফর্ম, সেটাকে কোন ফর্মে রাখতে হবে? প্যাসিভ ফর্মে। তাহলে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কেন এই হ্যাড বিন কেন হবে না? ওয়্যার অ্যাপয়েন্টেড, ওয়াজ বিন কেন হবে না? কারণ এগুলো গ্রামাটিক্যালি ভুল। আরো একটা কিভাবে ভুল দেখো, হ্যাভ ইউ হার্ড কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আছে। ওই সামান্য কনসেপ্টকে যদি আমরা কাজে লাগাই, দেখবো আমরা এখানে এই যে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, এটাকেও যে আমরা প্যাসিভ করেছি, কোন টেন্সে প্যাসিভ করেছি? প্রেজেন্ট পারফেক্টে। তাহলে এগুলো আপাতত তোমরা বেসিকটা ক্লিয়ার রাখো, যখন আমরা ক্লাসে আসবো ইন ডিটেলে করব। তাহলে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ছিল, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের কনসেপ্ট। নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়াম। আবারও কি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেখানে তোমাকে ইডিয়ামটাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। দ্য উমেন ইন দ্য কান্ট্রি, এই দেশের মহিলারা, ফট কেমন ভাবে যুদ্ধ করেছিল? টুথ অ্যান্ড ড্যাশ ফর লিবারেশন। লিবারেশন মানে কি? স্বাধীনতার জন্য তারা কেমন ভাবে যুদ্ধ করেছিল। তাহলে এখানে আমাদের একটা ইডিয়ামস মনে রাখতে হবে, ফাইট, টুথ অ্যান্ড নেল। এইটা হচ্ছে আমাদের ইডিয়াম। তার মানে কি? তুমি কোনো কিছু জয়লাভ করার জন্য সর্বস্ব দিয়ে যুদ্ধ করা বা সংঘর্ষ করা বা কোনো কিছুর জন্য ঝাঁপিয়ে পড়া। তাহলে এই যে ফাইটটা আছে, এই ফাইটটা যেহেতু ভার্ব, তাই এটা পাস্ট ফর্মে ফট হয়ে গেছে। তোমরা যখন অনেক সময় হয়তো এই ফাইট, টুথ অ্যান্ড নেল এইটা পড়ে গেছে, এই ফাইটটা ফট দেখে তোমরা চিনতে পারছো না কি করবে, ওরকম ভাবার কিচ্ছু নেই। এই জাস্ট ফাইটটা এখানে পাস্ট ফর্মে গিয়ে ফট হয়ে গেছে। তাহলে এখানে কি টুথ অ্যান্ড নেল আমাদের ইডিয়মস আমরা জেনে নিলাম। তাহলে নেল এখানে একটা জায়গাতেই আছে, অপশন সিতে রয়েছে। এটাই আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে কোন কনসেপ্ট ইডিয়ম থেকে নেওয়া হয়েছে? 8 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। অর্থাৎ চারটে ওয়ার্ড রয়েছে, আমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওই চারটে ওয়ার্ডের মধ্যে একটাকে দিয়ে ফিল আপ করতে হবে। নাইদার অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে একজন ভাইও, সেই দুইজন ভাই কে ছিল? রমেশ অ্যান্ড সুরেশ, ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। তাহলে দুজনের মধ্যে একজনও ওই যে ইন্টারভিউটা হয়েছিল কেউ সুইটেবল হয়নি। এখানে এই যে কনসেপ্টটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি দুটো কনসেপ্ট। এক আমরা বলতে পারি এরর কারেকশন, আর দুই আমরা বলতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। থার্ড আমরা বলতে পারি একটা কনসেপ্ট আছে নাইদার অফ, আইদার অফ, যেগুলো আমরা এরর কারেকশনে বিস্তারিত শিখব। এখানে এই নাইদার অফ এর পরে এই যে এতটুকু পার্ট রয়েছে, এগুলো জাস্ট তোমাদেরকে কনফিউশন করার জন্য দেওয়া হয়েছে, যাতে তোমরা এই রমেশ আর সুরেশ এই দুটোকে দেখে আর বা ওয়্যারে যে কোনো একটাতে টিক মেরে দাও। কারণ এই সাবজেক্টটা তোমরা দেখবে প্লুরাল রয়েছে, টিক মেরে দিই। তাহলে আমাদের কনসেপ্ট কি কাজে লাগাতে হবে আমরা দেখব, এগুলো তো আমরা শিখবই, তবু জাস্ট হালকা করে বলে দিই। নাইদার অফ এর পরে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা অলওয়েজ প্লুরাল, কিন্তু যে ভার্ব বসবে সে এই নাইদারের জন্য বসবে, এবং এই নাইদারটা কি অলওয়েজ সিঙ্গুলার, মনে থাকে যেন। যদিও এই কনসেপ্ট আমরা করব, তাহলে সিঙ্গুলার যদি হয় আমাদের ভার্ব কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো কিন্তু আমাদের যখন আমরা স্টেপ বাই স্টেপ বেসিক ক্লিয়ার করে নেব, যখন আমরা এরর কারেকশনের দিকে এগোবো, তখন এই সব কনসেপ্ট আমি তোমাদের প্রত্যেকটাই করিয়ে দেবো।
তাহলে এটা আমরা কি বললাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা এরর কারেকশনের কনসেপ্ট থেকে এসেছে। নেক্সট কি বলছে, এটা অপোজিট বলছে, ডেঞ্জারাস। এগুলোতে খুব একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে না, তুমি যদি ওয়ার্ডের মিনিং এর মানে জানো করতে পেরে যাবে। তাহলে ডেঞ্জারাস মানে কি, খুবই বিপজ্জনক, তাহলে তার অপোজিট ওয়ার্ড তোমাকে বসাতে হবে, তার মানে কি বিপরীত। তাহলে টেরিবল মানে কি, খুবই ভয়ানক। কোয়াইট মানে কি, শান্ত। সেফ মানে কি, নিরাপদ। জেন্টেল মানে কি, খুব নম্র বা ভদ্র। তাহলে ডেঞ্জারাস যদি বিপজ্জনক হয়, সেফ তুমি নিরাপদ। ক্লিয়ার? নেক্সট 10, এগুলোতে বেশি ব্যাখ্যা করার কিছু নেই, তোমরা জানো এগুলো কি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তাহলে আবারও সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে, বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেন ড্যাশ। এখানে যে কনসেপ্টটা রয়েছে, এখানে সেই আমরা টেন্সের কনসেপ্ট, কি টেন্স, পাস্ট পারফেক্ট। কেন, প্রথম যেটা রয়েছে রিচড, এটা কিসে রয়েছে, পাস্ট সিম্পলে রয়েছে। আর আমরা কি জানি, অতীতের ক্ষেত্রে যখন আমরা দুটো ঘটনা পরপর ব্যবহার করি, তাহলে এখানে দুটো ঘটনা পরপর কিভাবে হলো, বাই দ্য টাইম উই রিচড হোম, যেই সময় আমরা কি করলাম, বাড়িতে পৌঁছালাম। দ্য রেন কি, তাহলে হ্যাজ, হ্যাড বিন, ওয়াজ। সঠিক উত্তর কি হয়ে যাবে, দ্য রেন হ্যাড স্টপড। তার মানে কি, যখনই আমরা বাড়িতে পৌঁছালাম তারপরে কি হলো, বৃষ্টি থেমে গেল। ক্লিয়ার? এই কনসেপ্ট আমরা টেন্সের ক্লাসে শিখবো ভালো করে। তাহলে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলেও কনসেপ্ট কোথা থেকে এসছে, টেন্স থেকে। আবার কি বলছে, কমপ্লিট দ্য ইডিয়ম। এটা অ্যাকচুয়ালি ইডিয়মকে কি করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আকারে দিয়ে দিয়েছে একই রকম ভাবে। তাহলে এইবারে কিন্তু তোমাদের ইডিয়মসটাকে আমি যেটা গেস করছি, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আকারে দেবে না, কিভাবে দিতে পারে সেটা আমি পরে বলে দেবো। ক্লিয়ার? কি বলছে, সি কুড নট মেক আপ হার ড্যাশ অ্যাবাউট হোয়াট টু বাই। তাহলে কি সে বুঝে উঠতে পারেনি বা সে সিদ্ধান্ত করতে পারেনি তার কোন জিনিসটাকে কেনা উচিত। তাহলে এখানে যে ইডিয়মসটা রয়েছে সেটা কি, মেক আপ ওয়ান্স মাইন্ড। তাহলে মেক আপ ওয়ান্স মাইন্ড মানে কি, কোনো কিছুকে সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছু ডিসাইড করা। তাহলে কি সে ডিসাইড করতে পারেনি, তাহলে মেক আপ আর কি, কোথায় মাইন্ড আছে সেটাকে আমাদের দেখতে হবে। তাহলে মাইন্ড সঠিক উত্তর, হার্ট ভুল উত্তর। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে আমাদের সঠিক ইডিয়ম। এখানে কি বলেছে, কারেক্ট স্পেলিং। তাহলে এই চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা সঠিক সেই বানানটা আমাদের বলতে হবে। অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস মানে কি, উচ্চাকাঙ্ক্ষী। তোমরা যেমন সবাই অ্যাম্বিশাস, পিএসসি ক্লার্কশিপের চাকরি বা যে কোনো একটা সরকারি চাকরি পেতে হবে। তাহলে AMBITIOUS, অপশন এ সঠিক উত্তর। এখানে বেশি কিছু ব্যাখ্যার নেই। তাহলে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। কি বলছে, এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলেও কনসেপ্ট কোথা থেকে এসছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। কারণ কি, কেমন ধরনের ক্যান্ডিডেটদের বা প্রার্থীদের অ্যাডমিশন টেস্টের জন্য নোটিশ বোর্ডে নাম উঠেছে। তাহলে যারা যোগ্য হবে তারাই। ইলেজিবল মানে আমরা কি দেখেছিলাম, ইলেজিবল মানে আমরা দেখেছিলাম যেটাকে পড়া যায় না, হাতের লেখা। অনারেবল মানে কি, যেটাকে আমরা বলি সম্মানীয়। এলিজিবল, এলিজিবল মানে কি, যারা যোগ্য। তাহলে কি, যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট টাঙানো হয়েছিল। আর আইডিয়াল মানে কি, যেটা আদর্শ আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে এটা কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কনসেপ্ট, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আকারে দিয়ে দিয়েছে। তাহলে কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেকটাই ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না থাকে। তাহলে এই যে ক্লাসগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পিডিএফটা দেওয়ার পর একটু ভালো করে দেখবে, কিভাবে পড়তে হবে সেটা তোমরা অলরেডি বুঝতে পেরে যাবে, তারপরে আমি তো ক্লাস করাবোই। এরপরে কি বলছে, 14, 14 কি বলছে, find from below the word that means a boy who frightens weaker boys। তার মানে এটাও কোথা থেকে নেওয়া হয়েছে, এটাও একটা ওয়ান ওয়ার্ডের কনসেপ্ট। তার মানে কি, একজন বালক যে সব সময় তার থেকে যারা দুর্বল
তাদেরকে ভয় দেখায়। ক্লিয়ার? ট্র্যাম্প মানে কি? ওই যে তোমরা ধরো অনেক সময় বুট পরে থাকো, বুট পরার পরে যে পা যখন তোমরা হাঁটো যে আওয়াজটাকে হয় ওটাকে বলে ট্র্যাম্প। ট্রেসপাসার মানে কি? বিনা অনুমতিতে কোনো জায়গায় প্রবেশ করো। হিপোক্রিট মানে কি? যে ভণ্ড। তাহলে সঠিক উত্তর কি? বুলি। বুলি মানে কি? যারা নিরীহ তাদেরকে অত্যাচার করা, ভয় দেখানো। যেমন তোমরা দেখবে তোমরা যখন ক্লাসে 9-10-এ পড়তে, তোমরা তোমাদের থেকে যারা উইকার স্টুডেন্ট থাকতো তাদেরকে ভয় দেখাতে, এই টিফিন না দিলে এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো। ক্লিয়ার? 15 স্পেলিং কারেকশন। তাহলে এখানে 4টে ওয়ার্ড কি আছে? স্যাটেলাইট। স্যাটেলাইট তোমরা দেখো ইসরো স্যাটেলাইট পাঠায় মহাকাশে, তার সঠিক স্পেলিং কি? স্যাটেলাইট। SATELLI টি। অপশন এ সঠিক উত্তর, এখানে ব্যাখ্যার কিছু নেই। 16 ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য গভর্নমেন্ট পানিশড হিম। সরকার তাকে শাস্তি দিয়েছিল বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস, তার কিরকম ধরনের কাজকর্মের জন্য। তাহলে এখানে যে কনসেপ্টটা রয়েছে সেটা কি? ওয়ার্ড মিনিং তোমাকে জানতেই হবে, প্লাস কি? কন্টেক্সচুয়াল মিনিং। অর্থাৎ কি সেন্টেন্সে আমাকে কি বলতে চাইছে সেই জিনিসটাও আমাকে বুঝতে হবে। তাহলে সরকার আমাকে কি কাজের জন্য পানিশমেন্ট করতে পারে বা শাস্তি দিতে পারে? তাহলে কি? ইল্লিগাল, বেআইনি কাজ, অ্যান্টি সোশ্যাল, অসামাজিক, চ্যারিটেবল যেটা কি লোকের উপকার, সেমফুল, লজ্জাজনক। তাহলে অ্যান্টি সোশ্যাল কাকে বলে? ধরো তুমি একজন খুনি, তোমাকে আমি অ্যান্টি সোশ্যাল বলতে পারি। চ্যারিটেবল মানে কি? চ্যারিটেবল তুমি সমাজের জন্য কিছু ভালো কাজ করছো। সেমফুল মানে কি? ধরো তুমি একটা কাজ করেছো যেটা একটু তুমি লজ্জা পাচ্ছ। আর সরকার যখন তোমরা দেখবে রাস্তায় বাইক নিয়ে যাচ্ছ এবং সেই বাইকটা বা কোনো একটা মোবাইল তুমি কিনেছো, তার কোনো কাগজপত্র নেই, তার মানে কি সেটা বেআইনি হয়ে গেল। আর সরকার কোন রকম বেআইনি কাজকে সাপোর্ট করে না, তার জন্য সমস্ত রকম আইন কানুন করে রেখেছে। তাহলে ইললিগাল অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? তাহলে এটা আমাদের ওয়ার্ড মিনিং ফ্রম কনটেক্সট, অর্থাৎ তোমাকে সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে। ক্লিয়ার? আবারও কি? ভয়েস চেঞ্জ। এবারে বলেছে প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ এই যে শিফটে আমরা অলরেডি এইটা নিয়ে 3টে ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছি। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড সরি বাই এ লিটল এফর্ট। তাহলে অনেক কিছুই অ্যাকমপ্লিশ করা মানে কি? পাওয়া যায়, প্রতিষ্ঠা করা যায় ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে। তাহলে এই যে ভয়েস চেঞ্জটা নেওয়া হয়েছে, এই যে মেয়েটা, এটাকে আমরা কিসের মধ্যে ফেলি? মোডাল ভার্বস। তাহলে দেখো আমাদের ভয়েস চেঞ্জ কিন্তু মোডাল ভার্বসেও করতে হবে। মোডাল ভার্ব মে, ক্যান, মাইট, কুড, এগুলো আমরা যখন ক্লাসে আসবো অলরেডি শিখবো। তাহলে আমাদের সঠিক উত্তর কি? ওয়ান মে অ্যাকমপ্লিশ। কেন হলো? এই ওয়ান সাবজেক্টটাকে কেন আমাদের নিতে হলো? কারণ এখানে আমাদের কোনো সাবজেক্ট বলা নেই, এই সাবজেক্টটা আমাদের আন্ডারস্টুড আছে। কিন্তু কিভাবে তোমরা বুঝবে এখানে দিয়ে আছে? যখনই কোনো সাবজেক্ট তোমাদের কাছে দেওয়া থাকবে না, প্যাসিভে বিশেষ করে, তখন তোমাদের একটা ওয়ান, সামওয়ান, এই সাবজেক্টকে ধার করে নিতে হয়, যেমন এখানে নিয়েছে। এরপরে যখন তোমরা ভয়েস চেঞ্জ শিখবে এইসব কনসেপ্ট গুলো বুঝতে পেরে যাবে। এখন তোমরা দেখে নাও কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। আশা করছি তোমরা খুব ভালো বুঝতে পারছো। আবারও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ঠিক আছে? তাহলে দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ টাইগার। ডিয়ার মানে কি? হরিণ। টাইগার মানে কি? বাঘ। তাহলে হরিণ বাঘকে দেখে কি ভীত, এবং এটা কিন্তু একটা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাফ্রেড এর পরে আমরা কাকে বসাই? অ্যাফ্রেড অফ। কোনো কিছু দেখে বা কোনো কিছুর প্রতি যদি আমরা ভীত হই তখন আমরা কি বসাই? অ্যাফ্রেড অফ। এখানে বেশি ব্যাখ্যা করার কিচ্ছু নেই। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগের সেটেও একটা ছিল, এই সেটেও একটা আছে। তাহলে সি হ্যাড টাইম,
টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, তার হাতে সময় ছিল সমস্ত যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোকে ফিনিশ করার। তাহলে হ্যাডটাকে আমরা কি করব, জাস্ট সামনে নিয়ে চলে আসবো, তাহলে হ্যাড সি টাইম। ক্লিয়ার? এইগুলোকে আমরা কি বলি, ট্রান্সফরমেশন। কিরকম ট্রান্সফরমেশনের মিনিং কি, রূপান্তর। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটাকে আমরা ইন্টারোগেটিভ করে দিলাম। কিভাবে করতে হয় আমরা শিখবো পরে। 20 ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং। তাহলে সেম মিনিং মানে আমরা কি জানি, সিনোনিম। কসাস, কসাস মানে কি, খুব সতর্ক। তোমাকে যদি বলে কেউ খুব সতর্ক ভাবে এই জিনিসটা কর, তার মানে কি কসাসলি বা কসাস, খুব সতর্ক। পিসফুল মানে কি, খুব শান্তিপূর্ণ। ওয়াইজ মানে কি, জ্ঞানী। কেয়ারফুল মানে কি, খুব সতর্কভাবে। কারেজাস মানে কি, খুব সাহসী। তাহলে সিনোনিম কি হয়ে গেল, কেয়ারফুল হয়ে গেল। ব্যাখ্যা করার কিচ্ছু নেই এখানে। ফাইন্ড আউট ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম। এখানেও সিনোনিম বলেছি। স্টিম মানে কি, স্টিম মানে হচ্ছে কাউকে খুব বেশি শ্রদ্ধা করা। ফেমাস মানে কি, বিখ্যাত। এলিগেন্স মানে কি, প্রাচুর্য। এনমিটি মানে কি, শত্রুতা। রেসপেক্ট মানে কি, শ্রদ্ধা করা। তাহলে এস্টিম মানে কি, রেসপেক্ট করা বলে দিলাম। তাহলে এখানেও ব্যাখ্যা করার কিচ্ছু নেই, ওয়ার্ডের মিনিং জানবে, তুমি উত্তর করে দেবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তাহলে কি বলেছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। খুব গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা, ভালো করে মন দিয়ে শুনবে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাহলে তোমাদের মনে হতে পারে এইটা একটা সাবজেক্ট এবং এইটা একটা সাবজেক্ট এবং তাকে কানেক্ট কে করেছে, অ্যান্ড, এবং আমাদের সাবজেক্ট হয়ে গেল প্লুরাল, তাহলে আমাদের ভার্বও হবে প্লুরাল। কিন্তু না, এগুলোকে আমরা একটা ফ্রেজ বলি। যেমন তোমরা অনেক সময় দেখবে টাইম অ্যান্ড টাইড, ঠিক আছে? তাহলে এগুলো কোথা থেকে এসছে এই কনসেপ্টটা, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের এগ্রিমেন্টের কনসেপ্ট। এই কনসেপ্ট আমি তোমাদের সব শেখাবো। তাহলে এই যে সাবজেক্ট, এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কিভাবে হয়, কেন হয়, আমরা সব এই ক্লাস করব। নেক্সট 23, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আবারও বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দেখো এখানেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলেছে, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলেছে, কিন্তু দুটোর মধ্যে কনসেপ্টের কোনো মিল নেই। প্রথমটা আমরা দেখলাম কি, যেটা 22 নম্বর, একটা এরর কারেকশন বা সাবজেক্ট এন্ড ভার্বের এগ্রিমেন্টের কনসেপ্ট। দ্বিতীয়টা কি দেখো, অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন ইজ। তাহলে এটা কোথাকার কনসেপ্ট তোমাদের মনে হতেই পারে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কনসেপ্ট। তাহলে অ্যান অ্যাকশন তার মানে কি, কোনো একটা কাজ যেটা হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট, সেটা খুব জটিল বা কষ্টকর, অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল এবং প্রায় অসম্ভব। কিরকম, টু এক্সপ্লেন। এক্সপ্লেন মানে কি, ব্যাখ্যা করা। তাহলে কি, আনঅ্যাভয়েডেবল, ইনএক্সপ্লিকেবল, ইনডেসক্রাইবেবল, ইনকোহারেন্ট। তাহলে সঠিক উত্তর কি, আনঅ্যাভয়েডেবল মানে কি, যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। ইনএক্সপ্লিকেবল মানে কি, যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না। ইনডেসক্রাইবেবল মানে কি, যেটাকে আমরা বর্ণনা করতে পারি না, তার মানে কি অবর্ণনীয়। আর একটা কি, ইনকোহারেন্ট। ইনকোহারেন্ট মানে কি, যেটাকে আমরা বলতে পারি অবান্তর বা অপ্রাসঙ্গিক। তাহলে সঠিক উত্তর কি হবে, যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল, যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, হুইচ উই কান্ট এক্সপ্লেন। ক্লিয়ার? নেক্সট, তাহলে কোন কনসেপ্ট ওটা ছিল, ওয়ান ওয়ার্ড। এরপরে যেটা আমরা চলে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আবারও কোথায় চলে এসেছি আমরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এবং এটা সঠিক একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কনসেপ্ট। দ্য এম্পেরার আকবর
এম্পেরার মানে কি আমরা জানি, সবাই জানি সম্রাট। আকবর, আকবর যে সম্রাট ছিল, রুলড ড্যাশ এ ভাস্ট কিংডম, একটা অনেক বড় অঞ্চল জুড়ে সে কি করেছিল, রাজত্ব করেছিল। তাহলে এখানে যে ওয়ার্ডটা আছে কি রুল, তাহলে অনেক বড় জায়গা জুড়ে বা অনেক বড় এলাকা বা অনেক বড় সাম্রাজ্য জুড়ে যদি কেউ রাজত্ব করে, তখন আমরা এই যে রুল ভার্ব তারপরে কি বসাই, ওভার। তাহলে রুলড ওভার এ ভাস্ট কিংডম, তাহলে এটা কি আমাদের মুখস্থ করতে হবে যে রুলের পরে কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। ক্লিয়ার, এখানে বেশি ব্যাখ্যা করার কিচ্ছু নেই। 25, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ এখানে কি বলেছে, আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে বের করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য। এখানে কি কনসেপ্ট দিয়েছে বলে দিচ্ছি, দেখো। রত্নাস মাদার বা রত্নার মা ইজ ড্যাশ, তিনি কেমন। সি কান্ট ইভেন সাইন হার নেম, সে কি করতে পারে না, তার নিজের যে সই সে নিজে করতে পারে না। তাহলে কোথা থেকে এসছে এই কনসেপ্টটা, এই কনসেপ্টটাও আমাদের একটা ওয়ান ওয়ার্ডের কনসেপ্ট। তোমরা যখন ওয়ান ওয়ার্ডের পিডিএফ পড়বে বা আমরা ক্লাসে তোমরা পড়বে এই জিনিসগুলো, তোমরা এই কনসেপ্টগুলো বুঝতে পারবে। তাহলে কেউ যদি নিজের সই যদি নিজে করতে না পারে, তাকে আমরা কি, লিটারেট মানে কি, যে স্বাক্ষর লিখতে পারে। স্ট্রেঞ্জ মানে কি, অদ্ভুত। ডিফ মানে কি, যাকে আমরা বলি বধির বা কালা। আর একটা কি, ইললিটারেট মানে কি, আমরা যেটাকে বলি অশিক্ষিত। তার মানে সে পড়াশোনা জানে না, তাই সে কি করতে পারে না, সই করতে পারে না। ক্লিয়ার। নেক্সট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে এখানে দেখো একটা জিনিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আকারে প্রায় সমস্ত কনসেপ্ট ওরা কভার করেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে টেন্স দিয়েছে, ইডিয়মস দিয়েছে, ওয়ান ওয়ার্ড দিয়েছে, এরর কারেকশন দিয়েছে, ভোক্যাব দিয়েছে, সব রকম কনসেপ্ট। আবার একটা জায়গায় তো প্যাসিভ ভয়েসও দিয়েছিল। তাহলে আমাদের কিন্তু যখন আমরা ইংলিশ গ্রামারটাকে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের দিকে যাব, আমাদের কি করতে হবে, গ্রামারটাকে কিন্তু ভালো করে শিখে রাখতে হবে। কারণ কি, এখানে কিন্তু হুবহু কোয়েশ্চেন কমন আসে না, এখানে আমাদের কমন কি আসবে, কনসেপ্ট কমন আসবে। সেই কনসেপ্টের ভিত্তিতে আমাদের সঠিক উত্তরটা করতে হবে। ক্লিয়ার। নেক্সট, 26 কি বলছে, আবারও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস লাউডলি ফর নো রিজন। ভালো করে মিনিংটাকে বুঝতে হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের যেটা আমি একটু আগে বলে দিলাম, কনটেক্সটের ভিত্তিতে বা কনটেক্সচুয়াল মিনিং এর ভিত্তিতে আমাদের ওয়ার্ডটাকে বসাতে হবে। তাহলে দ্য ম্যান সিমস, মানুষটাকে দেখে কিরকম মনে হয়েছিল, কারণ ড্যাশ দেওয়া হয়েছে, কিরকম মানুষ সেটা বলা নেই। বিকজ, কারণ তিনি কি করছেন, হি ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে মাঝে মাঝে, লাভস লাউডলি, লাভ মানে কি হাসা, তিনি মাঝে মাঝে খুব উচ্চস্বরে হেসে উঠছেন, ওই হো 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 করে হেসে ওঠা। ফর নো রিজন, অর্থাৎ কোনো কারণ ছাড়াই তিনি হাসছেন এবং খুব উচ্চ স্বরে হাসছেন। তাহলে আমরা কি বলবো সেই মানুষটাকে, হ্যাপি বলবো, সুখী বলবো, চেয়ারফুল আনন্দ, অ্যাডমায়ারেবল সম্মানীয়, নাকি অ্যাবনর্মাল মাথায় ডিস্টার্ব আছে বা পাগল। তাহলে তুমি যদি রাস্তাঘাটে চলতে চলতে বা এই যে আমি ক্লাস করাচ্ছি তোমাদের, আমি যদি ধরো 5 মিনিট ক্লাস করিয়ে 5 মিনিট হো হো করে হাসলাম, তোমরা এই যারা আছো লাইভ ক্লাসে, তোমরা কি বলবে, স্যার পুরো পাগল। তাহলে তিনি কি, অ্যাবনর্মাল। নেক্সট, 27 কি বলছে, আবারও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রতন এন্টার দ্য রুম, রতন কি করলো, ঘরের ভিতরে ঢুকলো। অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল, এবং দেওয়ালে যে পেন্টিং গুলো করা ছিল সেগুলোর দিকে তাকালো। তাহলে এখানে মেন যে ভার্ব সেটা কি, লুক। এটা অনেক সময় তোমরা ফ্রেজাল ভার্বেও এই ওয়ার্ডটাকে দেখতে পাবে। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব দুটোই আমরা বলতে পারি। কিন্তু এক্সামিনার যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে দিয়েছে, আমি তোমাদের ওই জন্য এই কনসেপ্টটাই বলছি, এটাকে আমরা ফ্রেজাল ভার্বেও দেখতে পাবো। তাহলে কোনো জিনিসের দিকে তাকিয়ে দেখতে থাকা বা দেখেছিল, সেটাকে আমরা বলি লুক অ্যাট। এখানে ব্যাখ্যা করার কিছু নেই। ক্লিয়ার। নেক্সট,
28. Find out the right word to complete the following sentence. অর্থাৎ কি বলেছে আমাদের, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আমাদের আবার সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে এবং একটা ওয়ার্ড বসাতে হবে। উই বাই মিট, মিট মানে আমরা সবাই জানি মাংস। আমরা বাই মানে কি, কেনা। আমরা কার কাছ থেকে মাংস কিনি? গ্রিন গ্রসার মানে কি, তুমি ধরো কারোর কাছ থেকে সবজি কিনছো, শাক সবজি, তাকে বলে গ্রিন গ্রসার। বেকার মানে কি, যেখানে ওই রুটি তৈরি হয়, কেক তৈরি হয়, ওইসব, ওই জন্য বলে দেখবে বেকারি। ব্রোকার মানে কি, যারা ওই জমি জায়গা বাড়ি ঘর ওইসব দালালি করে বিক্রি করে, তাদেরকে বলে ব্রোকার। আর বুচার মানে কি, তোমরা দেখবে কোথাও মাটন বিক্রি হচ্ছে, কোথাও চিকেন বিক্রি হচ্ছে, কোথাও বিফ বিক্রি হচ্ছে। তাহলে সেই মিট প্রত্যেকটাকেই আমরা ইংরেজিতে বলি মিট, সে যেমন ধরনেরই মাংস হোক না কেন। তাহলে কারা বিক্রি করে? বুচার, যারা কসাই, তারা ওগুলোকে কাটে। ক্লিয়ার? তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কোথাকার কনসেপ্ট, ওয়ান ওয়ার্ডের কনসেপ্ট। কারণ কি, যে মাংস বিক্রি করে তাকে এক কথায় কি বলে? তাহলে এক কথায় যেটা প্রকাশ সেটাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ক্লিয়ার? নেক্সট। 1 মিনিট দাঁড়াও, একটু গলাটাকে রেস্ট দিয়ে দিই, ঠিক আছে? 1 সেকেন্ড। নেক্সট 29. চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ কি বলেছে, আবারও সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অমিত স্টোরি অ্যাবাউট গোস্ট অ্যান্ড উইচেস ইজ নট ড্যাশ। তাহলে অমিত এই ভূত এবং পেতনি নিয়ে কিছু গল্প বলে, সেই গল্পগুলোকে কি করা যায় না। তাহলে আমি ধরো তোমাকে বললাম, এই জানিস তো, কালকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেখানে আমি 10টা ভূত দেখতে পেয়েছি, সেখানে আমি 5টা পেতনি দেখতে পেয়েছি। তাহলে তোমরা আমাকে কি বলবে? যে স্যার একদম মিথ্যুক, স্যারের কথা কি করা যায় না, বিশ্বাস করা যায় না। তাহলে বিশ্বাস করা ইংরেজি কি? বিলিভেবল। বিলিভ মানে বিশ্বাস করা, তার থেকে বিলিভেবল। তাহলে হুইচ ইজ নট, যেটা কি বিলিভেবল, যেটাকে বিশ্বাসযোগ্য নয়। তাহলে এটা আমাদের কোথাকার কনসেপ্ট? এটা আমাদের কনটেক্সচুয়াল মিনিং এর কনসেপ্ট। অর্থাৎ দুভাবে তোমাকে জানতে হবে, ভোক্যাবের মিনিং জানতে হবে এবং কনটেক্সটের ভিত্তিতে কি বলতে চাইছি সেটা জানতে হবে। যেমন স্ট্রেঞ্জ মানে কি? অদ্ভুত। ওয়াইল্ড মানে কি? বন্য। রেলিভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। তাহলে কোনোটাই এই 3টে ওয়ার্ডের সাথে যাচ্ছে না, কিন্তু বিলিভেবলটা যাচ্ছে, যে তার এই যে গল্পগুলো সে যে করছে সেটাকে আমরা কি করতে পারছি না? বিশ্বাস করতে পারছি না। ক্লিয়ার? নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে এক্সামিনার অনেক বড় বড় অলংকার ব্যবহার করেছে, কিন্তু শেষমেশ নির্যাস কি আমাদের 4টে অপশনের মধ্যে বের করতে হবে। এবং কোথা থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। When buying a gift, one should keep in mind the person's likes and dislikes. তাহলে এই যে ওয়ার্ডটার নিচে দাঁড়ি টানা আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে when buying a gift, যখন কি করছি আমরা, কোনো গিফট আমরা কিনছি, one should, একজনের, কিপ ইন মাইন্ড, মনে রাখা উচিত বা ভাবা উচিত, দ্য পার্সনস লাইকস অ্যান্ড ডিসলাইকস, তার পছন্দ কি অপছন্দ কি। মানে কি, তুমি ধরো কাউকে গিফট দিচ্ছ এবং তুমি একটা যা ইচ্ছা নিয়ে চলে গেলে, সেটা নিশ্চয়ই তার পছন্দ হবে না। তোমাকে জানতে হবে তোমার বন্ধুর বা তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, তাদের কি পছন্দ সেগুলো জানতে হবে। তাহলে কিপ ইন মাইন্ড এটাকে আমরা দুটো অর্থে বলতে পারি। এক, এটাকে আমরা ইডিয়মস বলতে পারি, এটাকে আমরা ফ্রেজও বলতে পারি, কিন্তু তোমরা এটাকে ইডিয়মস হিসাবেই মনে রাখবে। তাহলে কিপ ইন মাইন্ড মানে কি? মাথার মধ্যে রাখা, ভাবনা চিন্তা করা, এটাকে। তাহলে
ইনভেন্ট মানে কি কোনো কিছু আবিষ্কার করা, ইগনোর করা মানে কি অবজ্ঞা করা। যেমন তোমাকে কেউ ইগনোর করছে, তার মানে কি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে কেউ দেখেও না দেখার ভান করছে, তার মানে সে তোমাকে ইগনোর করছে। অ্যাডমায়ার করা মানে কি, ওই যে আমরা এস্টিম দেখেছিলাম, রেসপেক্ট দেখেছিলাম, শ্রদ্ধা করা, অ্যাডমায়ার মানে শ্রদ্ধা করা। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে গেল? থিঙ্ক অ্যাবাউট। ক্লিয়ার? তাহলে সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই দুটো শিফটে শিখলাম সেটা কি, আমরা টোটাল 30-30-60টা কোয়েশ্চেন দেখলাম। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমরা দেখলাম যে কোথা থেকে কিভাবে প্রশ্ন হয়। তাহলে আশা করব আমি এই দুটো ক্লাস হওয়ার পর তোমাদের বিস্তর ধারণা ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের সামনে একটা ছবি ফুটে উঠেছে যে কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে, কোন জিনিসগুলো আমাদের ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এর পর থেকে কিন্তু আমাদের ক্লাস কি শুরু হবে? শুক্রবার থেকে বেসিক ইংলিশ গ্রামার, যেটা আমরা একদম বেসিক থেকে ধরবো, একদম আমরা অ্যাডভান্সের দিকে যাব। কেন? এই দুটো ক্লাস আমি তোমাদের আগে করালাম যাতে তোমাদের একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যায় যে তোমাদের এই এই জিনিসগুলো পড়তে হবে। না হলে সাপোজ ধরে নাও আমি তোমাদের একটা ক্লাস শুরু করেছি, কিচ্ছু তোমাদের আমি পড়াইনি, আমি একটা গ্রামারের ক্লাস শুরু করে দিয়েছি। এবারে তোমরা আমাকে কমেন্ট করতেই পারো, প্রশ্ন করতেই পারো যে স্যার এগুলো কি সত্যি পরীক্ষাতে আসে? এগুলো তো আসে না। তাহলে আমাদের গ্রামার কি করতে হবে? একদম বেসিক থেকে ধরতে হবে, অ্যাডভান্স পর্যন্ত কি করতে হবে? মডারেট লেভেল। খুব বেশি আমাদের যে পড়তে হবে তা না, কিন্তু আমাদের আইডিয়া গুলো ক্লিয়ার রাখতে হবে যে এই জিনিসটা আসলে যেন আমি বুঝতে পারি, সেই দায়িত্বটা আমাদের। ঠিক আছে? 2024-এর ক্লাস করানোর দরকার নেই, এই দুটোই এনাফ। ওটা এসএসসির আন্ডারে হয়েছিল, ওর সাথে পিএসসির কোনো সম্পর্ক নেই আপাতত। আচ্ছা, বি সাইড আর বি সাইডস এগুলোর মধ্যে ডিফারেন্স, বি সাইড মানে পাশে, আর বি সাইডস মানে হচ্ছে ইন এডিশন, আমার সাথে আরো একটা কিছু আছে। যেমন আই হ্যাভ এ কার বিসাইডস এ বাইক, মানে বাইক ছাড়াও আমার কাছে একটা গাড়ি আছে। এইগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপরে কি হবে? এই যে তোমাদের সামনে আমি একটা ছবি তুলে ধরলাম, পুরো ক্লিয়ার করে দিলাম, এরপরে আমরা কি করব? আমরা স্টেপ বাই স্টেপ গ্রামারের ক্লাস করব। আমরা কি করব? ভোকাবটাকেও সাথে সাথে তোমাদের আমি পড়া দেবো, তোমরা পড়তে থাকো। জিকে পার্টটা দেখছি এখনো আমার ক্লিয়ার হয়নি, যদি হয় আমি বলে দেবো। ঠিক আছে? ইন্টারভিউ হয় না এতে, এতে কম্পিউটার টেস্ট। আচ্ছা, একটা কথা বলে দিই, এখানে তোমরা যারা লাইভে আছো ভালো করে কান খুলে শুনে নাও, বারবার এই প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, কিভাবে তোমরা টিচমেন্টে রেকর্ডিং দেখবে। তোমরা টিচমেন্টে ঢুকলে তারপরে পিএসসি ক্লার্কশিপ ইংলিশ ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর কিছু অপশন আসবে, সেখানে দেখবে একটা রেকর্ডিং অপশন আছে, সেখানে দেখতে পেয়ে যাবে। এবং তোমাদের প্রশ্ন, এই যে লেখা পিডিএফটা তোমরা কোথায় পাবে? ওই একইভাবে ওই রেকর্ডিং এর পাশেই বা আশেপাশেই স্টাডি মেটেরিয়াল বলে একটা অপশন পাবে, সেই অপশনটাই তোমরা এই লেখা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে? ব্যাখ্যা করা আর বর্ণনার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ব্যাখ্যা মানে কি, তুমি কোনো একটা ধরো টপিক পড়েছো, তোমাকে আমি বললাম এটাকে তুমি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করো। ক্লিয়ার? সেইটা হচ্ছে ব্যাখ্যা। আর বর্ণনাটা কি, ধরো তুমি কোনো জায়গায় বেড়াতে গেছো, সেখানে তুমি কি কি দেখলে সেটা তুমি বর্ণনা দাও। সেখানে আমি ঘোড়া, হাতি এই সব দেখলাম, সেগুলো তুমি বললে। ক্লিয়ার? না, টেলিগ্রামে ভিডিও দেবো না স্যার। নিউজ পেপার কি পড়তে হবে বলে দেবো? ওইগুলো আপাতত, হ্যাঁ নিউজ পেপার তো এর জন্য পড়তেই হবে। হ্যাঁ, লাইভ চলাকালীনই তো বলবে তো। স্যার ভোকাবুলারি কি মুখস্থ? হ্যাঁ, ভোকাবুলারি তো মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া উপায় নেই। এত ইজি করে, হ্যাঁ না, এইবারে এত ইজিতে থাকলে হবে না, এরপরে একটু মোডারেটে যেতে হবে। আমি তোমাদের ওই মোডারেট লেভেলটাই করাবো। পিডিএফ গুলো কেমন ভাবে রেডি করবো সেটা আমি বলে দেবো। পিডিএফ আমি কেমন ভাবে রেডি করতে হবে বলে দেবো। হ্যাঁ, ভোকাবুলারি রেগুলার পড়া দেবো। ক্লাস শেষ স্যার, আপাতত আজকের মতো ক্লাস শেষ, যাদের কোয়েশ্চেন আছে তা সেটাকে আমি মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভোকাবুলারি রেগুলার দেবো।
ঠিক আছে, 23 নম্বর কোয়েশ্চেন আসছি। 23 নম্বর কোয়েশ্চেন আসছি, লাস্টে আসছি। আচ্ছা 23, দেখি আর কে কি কমেন্ট করছে। হ্যাঁ, ওই লিঙ্কটা অ্যাভেলেবেল থাকবে। কৌশিক ঘোষ, রেকর্ড কিভাবে পাবো বলে দিলাম। টিচ মিনিটে রেকর্ডিং সেকশনে চলে যাবে পিএসসি ক্লার্কশিপে, কিছুক্ষণ পরে চলে আসবে। আর যদি ইউটিউব প্রাইভেট লিঙ্ক হয় রাত হবে। বলে দেবো, ভোকাবুলারি বলে দেবো, গ্রুপে বলে দেবো কোনটা কোনটা পড়তে হবে। হ্যাঁ, আর পার্ট 2 তে রাইটিং থাকবে। বেসিক থেকেই শুরু করবো, চিন্তা নেই। কোনো ইংলিশ পেপার ফলো করবো, আপাতত কিছু ফলো করতে হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভুলে যাচ্ছে, ওটা স্বাভাবিক। আচ্ছা 23 একজন বলেছে, 23টা দেখি কি ছিল। আচ্ছা, এইসব টপিক রিলেটেড ছাড়া অন্য কমেন্ট করার দরকার নেই। এই নেক্সট টপিক কি হবে এগুলো আমার আমার ওপর ছেড়ে দাও, এগুলো কমেন্ট করার দরকার নেই। ভোকাব কি পড়া দেবো, এই তো এটা বলে দিলাম তো। ওইটাই তো, যেটা ইনএক্সপ্লিকেবল আর ইনডেসক্রাইবেবল, ওইটাই তো ব্যাখ্যা করে দিলাম। হ্যাঁ, দুটো শিফট হবে কি, দেখো এইসব প্রশ্ন আমি জানি না। জিকে না, আমি জিকে প্রোভাইড করব না। আমি বলে দিতে পারি কি কি পড়তে হবে, কিন্তু আমি কিছু প্রোভাইড করব না, কারণ জিকের এক্সপার্ট আমি নই। ক্লাস এন্ড কন্টেক্সচুয়াল কি পড়াবেন? কন্টেক্সচুয়াল পড়তে পড়তে আইডিয়া ক্লিয়ার করতে হবে, ওগুলো পড়ে না। ইন্টারভিউ কবে হবে বলতে পারছি না, প্রাইমারি। ইল্লিগাল আর অ্যান্টি সোশ্যাল, আচ্ছা। অ্যান্টি সোশ্যাল আর ইল্লিগালের মধ্যে তফাৎ কি? অ্যান্টি সোশ্যাল কোনো ব্যক্তিকে বলা হয়। ধরো আমি তোমাকে বললাম অ্যান্টি সোশ্যাল, তুমি একজন অ্যান্টি সোশ্যাল, মানে তুমি অসামাজিক কাজকর্ম করো, ব্যক্তিকে আমরা বলতে পারি। কিন্তু যদি কোনো কাজকর্ম হয় সেটাকে আমরা অ্যান্টি সোশ্যাল বলতে পারি না, সেটাকে আমরা বলি ইল্লিগাল। যেমন কোনো বেআইনি কাজ, সেই কাজটাকে আমরা বলছি ইল্লিগাল, সেই কাজটাকে কিন্তু আমরা অ্যান্টি সোশ্যাল বলতে পারবো না। আমরা কোনো ব্যক্তিকে অ্যান্টি সোশ্যাল বলতে পারি। আই থিঙ্ক ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে পুরোটাই ক্লিয়ার করে দিলাম। এই পিডিএফটা একটু পরে দিয়ে দিচ্ছি। লেখা পিডিএফটা তোমরা টিচ মিনিটের স্টাডি মেটেরিয়াল সেকশনে পেয়ে যাবে। 29টা ডি হলো না কেন? 29টা কেন ডি হলো না? আচ্ছা, রেলিভেন্ট মানে যেটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, এখানে তার গল্পটাকে আমরা বিশ্বাস করতে পারছি না, এখানে প্রাসঙ্গিক কথা বলেনি, বিশ্বাস আর অবিশ্বাসের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জিকেটা আমি বলতে পারবো না, আমি তবে একটা আইডিয়া ক্লিয়ার করে দেবো কি পড়তে হবে। নোটস তোমাদের জোগাড় করতে হবে, কারণ জিকের নোটস আমার কাছে কিছু নেই। ঠিক আছে, ওটা বলে দেবো। আমার প্রিপারেশন, আমি তো এমনি নর্মালি ইংলিশের উপরে গেছিলাম, দেখলাম হয়ে গেছে। আমার প্রিপারেশনে তোমরা গেলে তোমরা চাকরি পাবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। তোমাদের সবটাই পড়ে যেতে হবে। ভোকাব গুলিয়ে যাচ্ছে, ভোকাব সব একসাথে পড়লে তো গুলিয়ে যাবে। স্পেলিং সব একসাথে পড়লে গুলিয়ে যাবে। ভোকাবের উপরে আমি একটা সেপারেট ক্লাস করছি, দেখছি যদি শুক্রবারই করিয়ে দেওয়া যায়, কারণ প্রত্যেকের প্রশ্ন। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে পিডিএফ দেবেন এই সব প্রশ্ন করো না, কারণ এইগুলো অলরেডি আমি দেবো। ঠিক আছে, ভোকাবের কোনো পিডিএফ দেবেন? ভোকাবের পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি। যারা আজকে নতুন অ্যাডমিশন নিয়েছো তারা এখনো পাওনি, রাতের মধ্যে পেয়ে যাবে। কতগুলো করে পড়বো আছে আমি সব বলে দেবো, এই সব প্রশ্ন করার দরকার নেই। আমি তোমাদের ক্লাস করাচ্ছিলাম কোয়েশ্চেন অ্যান্সার সলভ, তোমাদের প্রশ্ন পুরো বিপরীত। ঠিক আছে, সব আমি বলে দেবো, গ্রুপ ফলো রাখো। কখন কি পড়তে হবে সেগুলো আমার দায়িত্ব, তোমাদের থেকে বেশি আমার দায়িত্ব। ক্লিয়ার? ভোকাবের কোনো ট্রিক হয় না, নিয়ম হয় না। ভোকাব যত তুমি প্র্যাকটিস করবে, যত তুমি মুখস্থ করবে, তত ভালো তোমার হবে। ঠিক আছে, কি জানি কট অফ আমি অত ভালো করে দেখিনি, ওই 65-66 হবে হয়তো। দুটো শিফটে হবে কি, যাই শিফটে হোক, একটা শিফট, দুটো শিফট, 10টা শিফটে হলেও তোমাকে আগে পড়তে হবে কটা শিফট। এগুলো সব ইররিলেভেন্ট প্রশ্ন, মনে থাকে জানো, অপ্রাসঙ্গিক এগুলো। যে কটাই শিফট হোক তোমাকে পরীক্ষা দিতে হবে তোমার যে শিফটে পড়বে। একদিন পড়েই যদি গুলিয়ে যায়, তাহলে তুমি গুলিয়ে যাবেই। একদিন পড়লে সব গুলিয়ে যাবে, একটা তোমাদের স্টাডি প্ল্যান বানাতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে সব অপ্রাসঙ্গিক প্রশ্ন আসছে, পরের দিন কি করাবো না করাবো সেটা আমি কি করব, গ্রুপে জানিয়ে দেবো, তোমরা গ্রুপ ফলো করতে থাকো। ঠিক আছে,
একটা রিকোয়েস্ট, অনলি রেলিভেন্ট কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার দিন। আচ্ছা ঠিক আছে। ইংলিশে 30 on 30, এটা খুব টাফ, খুব টাফ। 30 on 30, তুমি যে টার্গেট করেছো খুব ভালো, কিন্তু 30 on 30 ইজ ভেরি ভেরি টাফ, ঠিক আছে। হ্যাঁ, স্পিকিং বা স্পেলিং ভুল হবে, পিআরটি কবে হবে জানি না। স্টাডি প্ল্যান দেবো, অবশ্যই দেবো, ঠিক আছে, ওটা আমি মাথায় রাখছি। এই দুটো তিনটে জিনিস দেখছি, ওটা শুক্রবার যদি ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আজকে সবাইকে ভেরি গুড নাইট। এই পিডিএফটা একটু পরে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে ডাউনলোড করে নিও। সেফ স্কোর এইসব মাথায় নিয়ে পড়াশোনা করো না, চাকরি পাবে না। ফোকাস রাখো, সব পড়তে হবে, ভালো করে পড়তে হবে। সেফ স্কোর, কাট অফ, এই নিয়ে চাকরি হয় না, মাথায় যেন থাকে, ঠিক আছে। তাহলে ভেরি গুড নাইট সবাইকে। শুক্রবার আবার সন্ধ্যে 7:30টায় আমাদের দেখা হবে। ভেরি গুড নাইট সবাইকে।